বাষ্পচাপ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে তরল থেকে যখন বাষ্পে রূপান্তর হয় তখন সেই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন বা ভেপারাইজেশন। আর এর বিপরীত প্রক্রিয়া অর্থাৎ বাষ্প থেকে যখন তরলে রূপান্তর হয় তখন তাকে বলা হয় ঘনীভবন বা কনডেনসেশন। এবার আমি একটা ছবি আঁকছি। নির্দিষ্ট উষ্ণতায় তরল রাখা হয়েছে। আমরা জানি যে বাষ্পায়ন প্রক্রিয়া তরলের উপরিতল থেকে সব উষ্ণতায় ঘটে। এখন আবদ্ধ পাত্রে যখন তরলটা রাখা হয়েছে তখন তরলের উপরিতল থেকে বাষ্পায়ন প্রক্রিয়া শুরু হবে এবং যেহেতু পাত্রটা আবদ্ধ তাই এই উৎপন্ন বাষ্পটা পাত্রের বাইরে বেরিয়ে যেতে পারবে না। পাত্রের মুক্ত পৃষ্ঠতলের উপরে যে ফাঁকা স্থানটা রয়েছে সেখানে সেই বাষ্পটা জমা হতে থাকবে। এটা হচ্ছে তরল। বাষ্পায়নের ফলে উৎপন্ন বাষ্প এখানে থাকবে। এবার প্রথম দিকে দেখা যাবে এই বাষ্পায়নের হার অনেক বেশি, অর্থাৎ তরল থেকে বাষ্পীভবনের হার অনেক বেশি এবং বাষ্পীভবনের হার বেশি হওয়ার জন্য উৎপন্ন বাষ্পের পরিমাণ অনেক বেশি এবং এই ফাঁকা জায়গাটায় যখন বাষ্পের পরিমাণ অনেক হয়ে যাবে তখন সেই বাষ্পের অণুগুলোর মধ্যে একটা ধাক্কা হবে। শুধু বাষ্পের অণুগুলোর মধ্যে নয়, এই অণুর সঙ্গে পাত্রের দেওয়ালেরও সংঘর্ষ হবে এবং এই তরলের মুক্ত পৃষ্ঠতলের সঙ্গেও তাদের সংঘর্ষ হবে। এই সংঘর্ষের ফলে কি হবে, বাষ্পের অণুগুলো আবার তরল অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ এই বাষ্পীভবনের যে বিপরীত প্রক্রিয়া ঘনীভবন সেটা শুরু হবে। কিন্তু এই সময় প্রথম দিকে যে দেখা যাচ্ছে যে বাষ্পীভবনের হারটা কিন্তু ঘনীভবনের তুলনায় অনেক বেশি থাকে, কিন্তু যখনই এই বাষ্পের পরিমাণটা অনেক বেড়ে যাবে এই জায়গাটায় তখন কিন্তু ঘনীভবনের হারটাও আস্তে আস্তে বাড়তে শুরু করবে এবং এমন একটা সময় আসবে যখন এই বাষ্পায়নের হারটা ঘনীভবনের হারের সমান হয়ে যাবে, অর্থাৎ যে হারে তরল থেকে বাষ্প উৎপন্ন হচ্ছে সেই একই হারে বাষ্প থেকে তরল উৎপন্ন হবে, অর্থাৎ বাষ্পের অণুগুলো তরল দশায় ফিরে আসবে। যখন এই বাষ্পীভবন এবং ঘনীভবনের হারটা সমান হয়ে যাবে তখন এখানে একটা গতিশীল সাম্যাবস্থা তৈরি হবে। এই সাম্যাবস্থায় পাত্রের মধ্যে তরলের যে পরিমাণ রয়েছে এবং তরলের মুক্ত পৃষ্ঠতলের উপরে থাকা যে বাষ্পের পরিমাণ এগুলো কিন্তু সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকবে। সাম্যাবস্থায় তরলের মুক্ত পৃষ্ঠতলের উপরে থাকা যে বাষ্প তাকে বলা হয় সম্পৃক্ত বাষ্প এবং এই সম্পৃক্ত বাষ্প দ্বারা প্রযুক্ত চাপকেই বলা হয় সম্পৃক্ত বাষ্পচাপ বা বাষ্পচাপ, অর্থাৎ ভেপার প্রেসার। তাহলে তরলের বাষ্পচাপ কাকে বলে? স্থির উষ্ণতায় কোনো তরল তার বাষ্পের সঙ্গে সাম্যাবস্থায় থাকলে বাষ্প দ্বারা প্রদত্ত চাপকে ওই উষ্ণতায় উক্ত তরলের বাষ্পচাপ বলা হয়। এবার আমরা দেখব যে তরলের বাষ্পচাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তরলের বাষ্পচাপ দুটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তরলের প্রকৃতি এবং দুই হচ্ছে উষ্ণতা। তরলের প্রকৃতির উপর তরলের বাষ্পচাপ কিভাবে নির্ভর করে? তরলের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মান যদি কম হয় সেক্ষেত্রে বাষ্পায়নের প্রবণতা বেশি হয়, আর আন্তরাণবিক আকর্ষণ বলের মান যদি বেশি হয় সেক্ষেত্রে বাষ্পায়নের হার কম হয়। যেমন উদাহরণ দিচ্ছি, ধরো অ্যালকোহল আর জল, এদের মধ্যে অ্যালকোহলের অণুগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের মানটা অনেক কম হয়, সেজন্য অ্যালকোহলের বাষ্পীভবনের হার অনেক বেশি হয় জলের থেকে। আর বাষ্পীভবনের হার যদি বেশি হয় তাহলে বাষ্পের পরিমাণ বেশি হবে, বাষ্পের পরিমাণ বেশি হলে বাষ্প চাপও বেশি হবে, অর্থাৎ অ্যালকোহলের বাষ্পচাপ জলের তুলনায় অনেক বেশি।
সব থেকে কম, তারপরে ইথানল, আর জলের ক্ষেত্রে এই আকর্ষণ বলটা অনেক বেশি হয়। সেজন্য বাষ্পায়নের প্রবণতাটা ইথানের ক্ষেত্রে সব থেকে বেশি, তারপর ইথানল এবং তারপর জল। আর তাই বাষ্পচাপের ক্রম, এটা হচ্ছে বাষ্পচাপের ক্রম। বাষ্পচাপের ক্রমটা কি হয়? ইথান গ্রেটার দেন ইথানল গ্রেটার দেন জল। এবার দেখব উষ্ণতা। উষ্ণতা বাড়লে তরলের বাষ্পচাপ বাড়তে থাকে এবং উষ্ণতা কমলে তরলের বাষ্পচাপ কমতে থাকে। অর্থাৎ উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পচাপ বৃদ্ধি পাবে, কারণ উষ্ণতা বাড়ালে তরলের অণুগুলো থেকে বাষ্পীভবনের হারটা অনেক বেশি হবে এবং বাষ্পীভবন যদি বেশি হারে হয় তাহলে তরলের মুক্ত পৃষ্ঠতলের উপরে উৎপন্ন বাষ্পের পরিমাণ অনেক বেশি হবে, আর বাষ্পের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে বাষ্পচাপের পরিমাণটা অনেক বেশি হবে। সেজন্য উষ্ণতা বাড়লে তরলের বাষ্পচাপ বৃদ্ধি পায়। এবার আমরা আলোচনা করব সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়। এখানে দেখো একটা পাত্রে বিশুদ্ধ দ্রাবক নেওয়া হয়েছে এবং সেটা একটা আবদ্ধ পাত্রের মধ্যে রাখা হয়েছে যাতে বাষ্পীভবনের ফলে উৎপন্ন বাষ্প পাত্রের বাইরে যেতে না পারে। আর এখানে একটা দ্রবণ রাখা হয়েছে। এই দ্রবণটা দ্রাবক আর অনুদ্বায়ী দ্রাব যোগ করে উৎপন্ন হয়েছে, যেমন ইউরিয়ার জলীয় দ্রবণ, চিনির জলীয় দ্রবণ ইত্যাদি। তাহলে এক্ষেত্রে দ্রবণের বাষ্পীভবনের ফলে উৎপন্ন বাষ্পে কেবলমাত্র দ্রাবকের অণুই উপস্থিত থাকবে, কারণ দ্রাবক পদার্থটা অনুদ্বায়ী। সুতরাং দ্রাবক এবং দ্রাবক উভয়ের মিশ্রণে দ্রবণ প্রস্তুত করা হয়েছে, কিন্তু বাষ্পীভবন ঘটবে কেবলমাত্র দ্রাবক অণুগুলো। এবার তাহলে দুটো ক্ষেত্রে শুধুমাত্র দ্রাবকের অণুরই বাষ্পীভবন ঘটবে। আমরা জানি বাষ্পায়ন প্রক্রিয়াটা তরলের উপরিতল থেকে ঘটে। এই বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে দ্রাবকের পৃষ্ঠতলে শুধুমাত্র দ্রাবকের অণুই উপস্থিত রয়েছে, সুতরাং দ্রাবকের অণুগুলোর বাষ্পীভবন ঘটবে। কিন্তু দ্রবণের ক্ষেত্রে দ্রাবক এবং দ্রাবক দুজনের অণুই উপস্থিত আছে, কিন্তু দ্রাবক পদার্থ অনুদ্বায়ী বলে শুধুমাত্র দ্রাবকের অণুরই বাষ্পীভবন ঘটবে। তাহলে এই বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে উপস্থিত দ্রাবক অণুর পরিমাণ অনেক কম। এর ফলে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের পৃষ্ঠতল থেকে অনেক কম পরিমাণে দ্রাবক অণু বাষ্পে পরিণত হবে। ফলে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যে পরিমাণ বাষ্প উৎপন্ন হবে দ্রবণের ক্ষেত্রে তার থেকে কম পরিমাণ বাষ্প উৎপন্ন হবে। যেহেতু বাষ্পের পরিমাণ এখানে কম, তাই এর ক্ষেত্রে অর্থাৎ দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপও কম হবে। অর্থাৎ সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বাষ্পচাপ কম হয়। এবার দেখব দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। প্রথমে অনুদ্বায়ী দ্রবের দ্রবণের ক্ষেত্রে সূত্রটা আলোচনা করব। স্থির উষ্ণতায় কোনো অনুদ্বায়ী দ্রাবের দ্রবণের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। অর্থাৎ রাউল্টের সূত্রানুযায়ী দ্রবণের বাষ্পচাপ সমান দ্রাবকের মোল ভগ্নাংশ ইনটু বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। ধরা যাক নির্দিষ্ট উষ্ণতায় দ্রবণের বাষ্পচাপ P, দ্রাবকের মোল ভগ্নাংশ x1 এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0। তাহলে রাউল্টের সূত্রানুযায়ী কি পাওয়া যাবে? P সমান x1 ইন্টু P0। এবার আমরা যদি বাষ্পচাপের সঙ্গে দ্রাবকের মোল ভগ্নাংশের গ্রাফ প্লট করি তাহলে কি রকম পাওয়া যাবে? এটা হচ্ছে বাষ্পচাপ, এদিকে রয়েছে দ্রাবকের মোল ভগ্নাংশ। জিরো থেকে 1। এক্ষেত্রে এরকম সরলরেখা পাওয়া যাবে। আমরা জানি কোনো দ্রবণের ক্ষেত্রে দ্রাবকের মোল ভগ্নাংশ এবং দ্রাবের মোল ভগ্নাংশের সমষ্টি 1। সেজন্য যখন দ্রাবকের মোল ভগ্নাংশ 1 তখন দ্রাবের মোল ভগ্নাংশ 0। অর্থাৎ
দ্রাবকের মোল ভগ্নাংশ যখন 1 তখন আমরা যে বাষ্পচাপটা পাবো সেটাই হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। এবার উদ্বায়ী দ্রাবের দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ সংক্রান্ত রাউটের সূত্র। নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবক ও উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত দ্রবণের কোনো একটি উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায় বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ ও দ্রবণে উপাদানটির মোল ভগ্নাংশের গুণফলের সমান। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় একটি বিশুদ্ধ উদ্বায়ী তরল দ্রাবকে বিশুদ্ধ উদ্বায়ী তরল দ্রাবক যোগ করে একটা দ্রবণ প্রস্তুত করা হলো। এবার বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ধরা যাক P10, বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ P20, দ্রাবকের মোল ভগ্নাংশ X1 এবং দ্রাবের মোল ভগ্নাংশ X2। এবার দ্রবণে উৎপন্ন যে বাষ্প সেই বাষ্পেতে দ্রাবকের আংশিক বাষ্পচাপ P1 এবং দ্রাবের আংশিক বাষ্পচাপ যদি P2 হয় তাহলে রাউল্টের সূত্রানুযায়ী আমরা কি পাবো? P1 সমান X1 ইন্টু P10 আর P2 সমান X2 ইন্টু P20। এবার এই দ্রবণের মোট বাষ্পচাপ যদি P হয়, দ্রবণের মোট বাষ্পচাপ যদি P হয় তাহলে ডাল্টনের অংশচাপ সূত্র অনুযায়ী P সমান P1 প্লাস P2, অর্থাৎ দ্রবণের মোট বাষ্পচাপ সমান দ্রাবকের আংশিক বাষ্পচাপ প্লাস দ্রাবের আংশিক বাষ্পচাপ সমান X1 P10 প্লাস X2 P20। তাহলে আমরা কি পেলাম? P দ্রবণের মোট বাষ্পচাপ সমান হচ্ছে P1 প্লাস P2। P1 হচ্ছে দ্রাবকের আংশিক বাষ্পচাপ আর P2 হচ্ছে দ্রাবের আংশিক বাষ্পচাপ সমান X1 P10 প্লাস X2 P20। X1 দ্রাবকের মোল ভগ্নাংশ, X2 দ্রাবের মোল ভগ্নাংশ, P10 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর P20 হচ্ছে বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। এবার আমরা বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশের লেখচিত্র অঙ্কন করব। এদিকে হচ্ছে বাষ্পচাপ আর এখানে হচ্ছে মোল ভগ্নাংশ। এবার যখন X1 সমান 1 আমরা জানি যে দ্রবণে দ্রাবকের মোল ভগ্নাংশ এবং দ্রাবের মোল ভগ্নাংশ এদের সমষ্টি 1 হয়, অর্থাৎ X1 প্লাস X2 সমান 1 হবে। তাহলে X1 যদি 1 হয় তাহলে X2 সমান 0। অতএব P1 সমান X1 P10, X1 সমান 1 বসালে শুধু P10 আর X2 সমান যেহেতু 0 তাহলে P2 সমান আমরা পাবো 0। অতএব P সমান P1 প্লাস P2 সমান হচ্ছে P10, তাহলে P সমান P10। এবার আমরা যদি P1 বনাম X1 লেখচিত্র অঙ্কন করি তাহলে আমরা এই সরলরেখাটা পাবো, যেখানে এখানে হচ্ছে X1 সমান 0 আর এখানে হচ্ছে X1 সমান 1। X1 সমান 1 মানে তরলটা বিশুদ্ধ দ্রাবক, সেই সময় আমরা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পাবো আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ হচ্ছে P10। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি X2 সমান 1 হয় তাহলে তরলটা বিশুদ্ধ দ্রাবক, সেক্ষেত্রে X1 হচ্ছে 0। তাহলে
লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে আমরা যে সরলরেখাটা পাবো সেটা হচ্ছে এই সরলরেখা পাওয়া যায়। এখানে x2 হচ্ছে 1 আর এখানে x2 হচ্ছে 0। x2 যখনই 1 তখনই তরলটা বিশুদ্ধ দ্রাবক, আর এই সময় আমরা যে বাষ্পচাপটা পাবো সেটা হচ্ছে P20 অর্থাৎ বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। এখানে P10 গ্রেটার দেন P20। এবার তৃতীয় ক্ষেত্রে আমরা জানি x1 x2 সমান 1, তাহলে P সমান হচ্ছে x1 P10 প্লাস x2 P20, অর্থাৎ x1 যখন 1 আর x2 যখন 0 তখন আমরা পাচ্ছি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ, আর যখন x1 0 আর x2 1 তখন আমরা পাচ্ছি বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ। আর যদি দ্রবণের মোট বাষ্পচাপ P বনাম x1 বা x2 লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে আমরা যে সরলরেখাটা পাবো সেটা P10 আর P20 এই দুটো বিন্দু দিয়েই যাবে, অর্থাৎ এটা যেটা P10 আর P20 এই দুটো বিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা যে ব্লু লাইনটা পেয়েছি এই সরলরেখাটা দ্রাবকের আংশিক বাষ্পচাপের ক্ষেত্রে, অর্থাৎ P1 সমান x1 P10। এই যে গ্রিন লাইনটা পেয়েছি সেটা হচ্ছে দ্রাবের আংশিক বাষ্পচাপের ক্ষেত্রে, অর্থাৎ P2 সমান x2 P20। আর যে রেড লাইনটা পেয়েছি সেটা হচ্ছে দ্রবণের মোট বাষ্পচাপের ক্ষেত্রে, অর্থাৎ ক্যাপিটাল P সমান হচ্ছে x1 P10 প্লাস x2 P20। এবার আমরা দেখব আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণ কাকে বলে। যে সমস্ত দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে তাদের বলা হয় আদর্শ দ্রবণ, আর যে সমস্ত দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না তাদেরকে বলা হয় অনাদর্শ দ্রবণ। তাহলে যদি A আর B এই দুটো বিশুদ্ধ তরলকে মিশিয়ে একটা দ্রবণ প্রস্তুত করা হয়, আর সেই দ্রবণটা যদি আদর্শ দ্রবণ হয় তাহলে রাউল্টের সূত্র অনুযায়ী আমরা কি পাবো? দ্রবণের মোট বাষ্পচাপ সমান A এর আংশিক বাষ্পচাপ প্লাস B এর আংশিক বাষ্পচাপ সমান হচ্ছে x এ Pa0, অর্থাৎ A এর মোল ভগ্নাংশ এবং A এর বিশুদ্ধ A এর বাষ্পচাপ প্লাস হচ্ছে xB ইনটু Pb0। xB হচ্ছে B এর মোল ভগ্নাংশ আর Pb0 হচ্ছে বিশুদ্ধ B এর বাষ্পচাপ। আদর্শ দ্রবণের ক্ষেত্রে উপাদান অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ A এবং B এদের মধ্যে আকর্ষণ বল উৎপন্ন দ্রবণের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ AB এর মধ্যে আকর্ষণ বল এগুলো সমান হয়, এবং এই জন্য এই দ্রবণ উৎপন্ন হওয়ার সময় কোনো তাপের শোষণ বা উদ্ভব ঘটে না, অর্থাৎ del H সলিউশন ইকুয়ালস টু 0 হয়। এবং আদর্শ দ্রবণের ক্ষেত্রে দ্রবণের আয়তন উপাদানগুলির মোট আয়তনের সমান হয়, অর্থাৎ দ্রবণের আয়তন উপাদানের আয়তনগুলোর যোগফলের সমান হয়, অর্থাৎ del V মিক্সিং ইকুয়ালস টু 0। তার মানে যদি 10 ml A সঙ্গে 20 ml B মেশানোর ফলে দ্রবণ উৎপন্ন হয়, আর এই দ্রবণটা যদি আদর্শ দ্রবণ হয় তাহলে উৎপন্ন দ্রবণের মোট আয়তন হবে 30। বাস্তবে আদর্শ দ্রবণ প্রায় নেই বললেই চলে। কিছু কিছু দ্রবণ আছে যেগুলো মোটামুটি আদর্শ দ্রবণের মতো আচরণ করে, যেমন বেনজিন টলিনের দ্রবণ। এবার আলোচনা করব অনাদর্শ দ্রবণ। যদি A আর B মেশানোর ফলে একটা দ্রবণ উৎপন্ন হয় আর সেটা যদি রাউল্টের সূত্র মেনে না চলে তাহলে সেই দ্রবণটা হবে অনাদর্শ দ্রবণ। এবং অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে উপাদান অণুগুলোর মধ্যে আকর্ষণ বল এবং দ্রবণের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আলাদা হয়। এর ক্ষেত্রে del H সলিউশন নট ইকুয়ালস টু 0, এবং এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল উপাদান অণুগুলো এবং দ্রবণের মধ্যে থাকা অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আলাদা হওয়ার জন্য এদের ফলে যে আয়তন হয় দ্রবণের সেই আয়তনটা উপাদান অণুগুলোর মোট আয়তনের সঙ্গে সমান হয় না, অর্থাৎ del V mixing is not equals to 0। বাস্তবে প্রায় সব দ্রবণই অনাদর্শ দ্রবণ।
যেমন জল আর HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের দ্রবণ ইত্যাদি। এবার আমরা অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ লেখচিত্র নিয়ে আলোচনা করব। এখানে দু ধরনের বিচ্যুতি দেখা যায়, ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি। সম উষ্ণতায় রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত মানের থেকে যদি পরীক্ষালব্ধ মান বেশি হয় সেক্ষেত্রে পাওয়া যায় ধনাত্মক বিচ্যুতি, এবং সম উষ্ণতায় রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত মান অপেক্ষা পরীক্ষালব্ধ মান যদি কম হয় সেখানে পাওয়া যায় ঋণাত্মক বিচ্যুতি। এবার এই ধনাত্মক বিচ্যুতি এবং ঋণাত্মক বিচ্যুতি কেন ঘটে? আমরা বলেছি অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে যদি A আর B এই দুটো মিশিয়ে একটা দ্রবণ প্রস্তুত করা হয় এবং দ্রবণটা যদি অনাদর্শ দ্রবণ হয় তাহলে সেক্ষেত্রে A এর অণুগুলোর মধ্যে B এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের মান A B এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের থেকে আলাদা হয়, এবং এক্ষেত্রে A B এর অণুর মধ্যে আকর্ষণ বলের মান যদি A এবং B এর আকর্ষণ বলের থেকে কম হয় সেক্ষেত্রে A B এর অণুর বাষ্পীভবনের প্রবণতা বেশি হয়, এবং বাষ্পীভবন বেশি হওয়ার ফলে এদের যে বাষ্পচাপের মানটা পাওয়া যায় সেটা বেশি হয়। এর ফলে আমরা যে বিচ্যুতিটা পাই সেটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি। এবং যদি এই A B এর আকর্ষণ বলের মানটা A এবং B এর আকর্ষণ বলের মান অপেক্ষা বেশি হয় সেক্ষেত্রে বাষ্পীভবনের প্রবণতা A B এর কম হয়ে যায়, এবং এক্ষেত্রে বাষ্পচাপের মানটাও কম হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যে বিচ্যুতি পাই সেটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। এবার আমরা গ্রাফ প্লট করে এগুলোকে দেখাবো। প্রথমে ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে গ্রাফটা প্লট করছি। এদিকে হচ্ছে বাষ্পচাপ, এখানে হচ্ছে মোল ভগ্নাংশ। x এ সমান 0, xb সমান যখন 1, সেক্ষেত্রে xb 1 হলে আমরা এখানে পাবো pb 0, pb 0। যখন xb 1 তখন পাওয়া যাচ্ছে b এর বিশুদ্ধ b এর বাষ্পচাপ, এবং এখানে x এ 1 আর xb হচ্ছে 0, তাহলে x এ যখন 1 হবে তখন আমরা বিশুদ্ধ a এর বাষ্পচাপ পাবো, এটা হচ্ছে বিশুদ্ধ a এর বাষ্পচাপ pa0। তাহলে আমরা লেখচিত্রটা কি রকম পাবো? এগুলো হচ্ছে রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত মান অনুযায়ী লেখচিত্র আঁকা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে তাত্ত্বিক রেখা। এখানে pa0 গ্রেটার দ্যান pb0। এবারে ধনাত্মক বিচ্যুতির ফলে মান বেশি পাওয়া যায়, অর্থাৎ এক্ষেত্রে পরীক্ষালব্ধ রেখা কোনটা হবে? এই যে সবুজটা দিয়ে আমরা যেগুলো দেখিয়েছি যে পরীক্ষালব্ধ মানটা বেশি হলে যে রেখাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে পরীক্ষালব্ধ রেখা। তাহলে এটা আমরা ধনাত্মক বিচ্যুতির জন্য অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ লেখচিত্র অঙ্কন করলাম। এবার ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে লেখচিত্রটা কি রকম হয়? এদিকে হচ্ছে বাষ্পচাপ, এখানে হচ্ছে মোল ভগ্নাংশ। এখানে যখন x এ হচ্ছে 0, xb হচ্ছে 1, তখন আমরা পাবো বিশুদ্ধ b এর বাষ্পচাপ, আর যখন x এ এখানে 1 আর xb হচ্ছে 0, x এ 1, তাই আমরা পাচ্ছি বিশুদ্ধ a এর বাষ্পচাপ। সেক্ষেত্রে তাহলে সরলরেখাগুলো কি রকম হবে? এটা হচ্ছে রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত মান অনুযায়ী লেখচিত্র। তাহলে এই যে লাইনগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে তাত্ত্বিক রেখা। এবার ঋণাত্মক বিচ্যুতির ফলে মানটা কম হবে, অর্থাৎ বাষ্পচাপের মান যদি কমে যায় সেক্ষেত্রে আমরা যে রেখাগুলো পাবো সেগুলো হচ্ছে এই যে সবুজ দিয়ে কালি দিয়ে যেটা যে রেখাগুলো দেখেছি
সেগুলো হচ্ছে পরীক্ষালব্ধ রেখা। এবং এখানে আমরা যে বিচ্যুতি পেয়েছি সেটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি। এবার দেখো, ধনাত্মক বিচ্যুতির ক্ষেত্রে পরীক্ষালব্ধ বাষ্পচাপের মানটা রাউটের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ অপেক্ষা বেশি হয় এবং একটা সংযুতিতে আমরা বাষ্পচাপটা সর্বোচ্চ পাই। যেমন দেখো, এই যে এখানে আমরা বাষ্পচাপের মানটা হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ এই বিন্দুতে স্ফুটনাঙ্ক হবে সর্বনিম্ন, মিশ্রণের স্ফুটনাঙ্ক সর্বনিম্ন পাওয়া যায়। এবং ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে পরীক্ষালব্ধ মানটা রাউটের সূত্র থেকে প্রাপ্ত মানের থেকে কম হয় এবং এমন একটি সংযুতি থাকে যেখানে এই প্রাপ্ত বাষ্পচাপের মানটা সর্বনিম্ন হয়, অর্থাৎ এখানে বাষ্পচাপটা সর্বনিম্ন এবং এই সংযুতিতে মিশ্রণের স্ফুটনাঙ্ক হয় সর্বোচ্চ। এবং এই যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুগুলো পাওয়া গেল, সেখানে সেই সংযুতিতে তরল মিশ্রণের সংযুতি এবং বাষ্পের সংযুতি এক হয়, অর্থাৎ এই সংযুতিতে তরল মিশ্রণকে ফোটালে যে বাষ্প উৎপন্ন হয় সেই বাষ্পের সংযুতি তরল মিশ্রণের সংযুতির সমান হয় এবং সেই উৎপন্ন বাষ্পকে যদি আবার ঘনীভূত করা হয় তাহলে উৎপন্ন তরল মিশ্রণের সংযুতি বাষ্পের সংযুতির সমান হয়। অর্থাৎ এই সংযুতিতে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দুতে যে মিশ্রণের সংযুতি থাকে সেই মিশ্রণের সংযুতিতে সেই তরল মিশ্রণকে কখনোই পৃথক করা সম্ভব হয় না। এই মিশ্রণকে বলা হয় অ্যাজিওট্রপিক মিশ্রণ বা অ্যাজিওট্রপিক মিক্সচার। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ কাকে বলে? যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুতিতে পাতিত হয়, অর্থাৎ তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুতি সম্পূর্ণ এক হয়, তাদের বলা হয় অ্যাজিওট্রপিক মিশ্রণ। যেমন ক্লোরোফর্ম আর মিথানলের মিশ্রণ, এটা একটা অ্যাজিওট্রপিক মিশ্রণ। এই মিশ্রণের ক্ষেত্রে ধনাত্মক বিচ্যুতি দেখা যায়, অর্থাৎ এখানে একটা সর্বোচ্চ বিন্দু দেখা যায় যেখানে বাষ্পচাপের মানটা সর্বোচ্চ হয় এবং সর্বনিম্ন হয় স্ফুটনাঙ্ক, অর্থাৎ ক্লোরোফর্ম এবং মিথানলের যে স্ফুটনাঙ্ক হয় তার তুলনায় এই মিশ্রণের স্ফুটনাঙ্ক কমে যায়। এবার ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে উদাহরণ দেখো, জল এবং HNO3 এর মিশ্রণ। ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে আমরা একটা সর্বনিম্ন বিন্দু পাচ্ছি যেখানে বাষ্পচাপের মানটা সর্বনিম্ন এবং স্ফুটনাঙ্কটা হবে সর্বোচ্চ। এবার জল 32% এবং HNO3 68% নিয়ে আমরা একটা মিশ্রণ তৈরি করব। জলের স্ফুটনাঙ্ক 373 কেলভিন এবং HNO3 এর স্ফুটনাঙ্ক হচ্ছে 359 কেলভিন। এবার এদের অ্যাজিওট্রপিক যে মিশ্রণটা তৈরি হবে তার স্ফুটনাঙ্কটা কিন্তু বৃদ্ধি পেয়ে হবে 393.5 কেলভিন। অর্থাৎ এই ক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতির ফলে আমরা বাষ্পচাপটা সর্বনিম্ন পাবো কিন্তু স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে। তাহলে আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণের ক্ষেত্রে দু ধরনের মিশ্রণ পাবো, একটা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের মিশ্রণ যেটা হচ্ছে জল আর HNO3 এর মিশ্রণ, আর একটা হচ্ছে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ যেটা হচ্ছে ক্লোরোফর্ম। উদাহরণ হিসেবে আমরা বলছি ক্লোরোফর্ম আর মিথানলের মিশ্রণ। নেক্সট ক্লাসে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টিজ নিয়ে